জনগণের সম্পদকে এখন জনগণের দুয়ারে আরো বেশি পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব। ঢাকার অভিজাত এলাকার নির্বাচন করা আমাদের প্রার্থী, ওই এলাকায় 3টা বড় বস্তি ছিল। সেই বস্তিগুলোতে গিয়ে বড় বড় ওয়াদা করা হয়েছে, অনেক আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু 3 বস্তিতেই টাকা, আশ্বাস, সন্ত্রাস কোনো কিছু কাজ করেনি। ওই মানুষগুলা বলেছে যে আমরা মানুষ, আমরা পশু নই যে আমরা বিক্রি হয়ে যাব, এবং ফলাফলে তার প্রমাণ বের হয়ে এসেছে। এমনকি বিশেষ বিশেষ জায়গায় যারা চাকরি করেন তাদের জায়গাগুলোতেও অন্য প্রার্থীর সাথে আমাদের ব্যবধান ছিল দ্বিগুণের চেয়ে বেশি। এই বার্তা দিচ্ছে বাংলাদেশ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। আগামীর বাংলাদেশ ইনশাআল্লাহ মুক্তি পাগল মানুষের বাংলাদেশ হবে, ইনশাআল্লাহ ইসলামের বাংলাদেশ হবে। এই জন্য সব ক্ষেত্রে আমাদের নিজেদের নৈতিক মান, আল্লাহর প্রতি জোরদার সম্পর্ক এবং জনগণের সাথে ভালোবাসার সেতুবন্ধন আমাদেরকে এখন গভীর করতে হবে। আমরা পারব ইনশাআল্লাহ। আমরা বিপুল সংখ্যক মানুষ পেয়েছি। এই 3 দিন আগে মিরপুরে আমি ইফতার মাহফিল শেষ করে আসছিলাম, একটা গলির মুখে দেখি যে বেশ কিছু যুবক ছেলেপিলে, দেখে মনে হচ্ছে তারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া না, সমাজের সাধারণ যে একটা ক্লাস ছেলেপিলে থাকে তারা। তো দেখেই তারা আমাকে চিৎকার দিয়ে বলল, দাদু দাদু। আমি গাড়ি ড্রাইভারকে বললাম থামাও। সবগুলা দৌড়ে আসলো, তাদের চেহারায়, চরিত্রে, চলনে, বলনে অন্য কিছু। আইসা বলল, আমরা ছিলাম, আমরা আছি, ভয় পাবে না, এগিয়ে যান আপনারা। তো এই যে মানুষগুলা এসেছে আমাদের বুকে, এখন এদেরকে সম্মান করা আমাদের দায়িত্ব। তারা যেন অনুভব করে যে আমরা যেমন এখন জামাত ইসলামের বুকে ঠাঁই পাচ্ছি, বাংলাদেশে এই দলটা যদি দেশ সেবার সুযোগ পায় সরকার গঠনের মধ্য দিয়ে, তাহলে দেশের 18 কোটি মানুষ এদের বুকে জায়গা পাবে। এই আস্থা যেন আমরা আমাদের আচরণের মাধ্যমে তুলে ধরতে পারি। অতএব কুরআন নাজিলের মাস, মক্কা বিজয়ের মাস, বদর যুদ্ধের মাস, এই মাসে আমাদের অঙ্গীকার হোক ইনশাআল্লাহ মানবতার মুক্তির সনদের ভিত্তিতেই আমরা মানবতার লড়াই, মুক্তির লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা থামবো না ইনশাআল্লাহ, এবং কেউ আমাদেরকে থামাই দিতে পারবে না। কি হবে, খুব বেশি তো একটা জীবন যাবে। এই জীবন তো যাওয়ার জন্যই এখানে এসেছি। এই ঠিকানা তো আমার আসল ঠিকানা না, এটা আমার নকল ঠিকানা। এখান থেকে তাড়াতাড়ি যেতে চাই আসল ঠিকানায়। সেই ঠিকানায় যাওয়াটা হোক আল্লাহ তাআলা সন্তুষ্টের আলোকে, অন্য কথায় রাজকীয়ভাবে যাওয়া হোক। দুনিয়া পরাজিত হয়ে আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যেন আমাদের বিদায় না হয়, বরঞ্চ আল্লাহর কাছে ভালোবাসার পাত্র হয়ে যেন আমরা ফিরে যেতে পারি। আর আমাদের মধ্য থেকে আমি সহ যাদেরকে ভালোবাসেন আল্লাহ তাআলা বেশি, তারা যেন শহীদ হয়ে ফিরতে পারে। ঝিনাইদহে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের জেরে 2 গ্রুপের সংঘর্ষে 2 পুলিশ সদস্য সহ আহত হয়েছেন 10 জন। দুপুরে কালীগঞ্জ থানা মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, মহারাজপুর ইউনিয়নের বিএনপি নেতাকর্মীদের নিয়ে মিটিং করছিলেন রাশেদ খান। এ সময় অভ্যন্তরীণ কোন্দল থেকে প্রথমে কর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়, পরে তা সংঘর্ষের রূপ নেয়। এ সময় একটি পক্ষ ধাওয়া খেয়ে পাশে থানার ভেতরে ঢুকে পড়ে, পরে অন্য পক্ষ থানায় গেলে সেখানে আবারও হাতাহাতিতে জড়ায় উভয় পক্ষ। এ সময় 2 পুলিশ সদস্য সহ 10 জন আহত হন। ডাকসু থেকে বিক্ষোভ মিছিল করছেন এবং এই বিক্ষোভ মিছিলটি কিন্তু রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হবে বলে আমরা জানিয়েছি। এবং রাজু ভাস্কর্যে গিয়ে কিন্তু তারা হয়তো সারা দেশে যে নারী সহিংসতার ঘটনা ঘটছে সেটা দ্রুত বিচারের দাবিতে সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন। এবং এই যে পশ্চিম মগবাজারে যে তাহিয়া তাসনিম হত্যা, নির্যাতনের এবং ধর্ষণের শিকার হয়েছেন সেই ঘটনা, এবং রায়ের বাজারে বিনতি হত্যার ঘটনা সব মিলিয়ে কিন্তু সারা দেশে যে নারী সহিংসতার ঘটনা ঘটছে, নারী নির্যাতনের ঘটনা ঘটছে, এই সকল নারী সহিংসতাকে কেন্দ্র করেই কিন্তু তারা দ্রুত বিচার এবং সরকারের কাছে তারা সেই দাবিটা করছেন। এবং এই নারী সহিংসতা বন্ধ কিন্তু তারা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এবং সরকারের কাছে তারা বারবার দাবি করছেন যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এসবের বাইরে গিয়েও নারী সহিংসতা বন্ধের
ব্যাপারে জোরালো ভূমিকা নেওয়ার কথা তারা বলছেন। এবং আগে নারীদের প্রতি যে সহিংস ঘটনাগুলো ঘটছে সারা দেশে, এবং এই যে পশ্চিম রামপুরাতে যে ঘটনা ঘটলো, যে রেপের ঘটনা ঘটলো, সেই রেপের ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু তারা সোচ্চার রয়েছেন। এবং এই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদের সামনে থেকে তারা বাদ জুম্মা শুরু করেন, এবং এই বিক্ষোভ মিছিলটি তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে তারা রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং সেই রাজু ভাস্কর্যে গিয়ে কিন্তু তারা সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে পারেন, এবং সেই বিষয়টি আসলে আমরা সেই সময় জানতে পারবো। এবং এই সারা দেশের নারী সহিংসতার ঘটনায় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং ডাকসু সবসময় সরব ছিলেন, এবং সেই সরব জায়গা থেকে কিন্তু তারা এই বিক্ষোভ মিছিলটি করছেন। এবং এই বিক্ষোভ মিছিলে তারা কিন্তু সরকারকে বারবার নজর দেওয়ার জন্য বলছেন যে এই নারী সহিংসতা বন্ধে তারা যাতে কঠোর পদক্ষেপ নেন। এই নারী সহিংসতা বন্ধে আমরা এখন রাজু ভাস্কর্যের দিকে অবস্থান করব, এবং রাজু ভাস্কর্য দিয়ে আমরা জানতে পারবো যে কি তাদের আসলে সরকারের কাছে কি পদক্ষেপ বা তারা কি দাবি করছে। তবে দেশে কিছু বিদ্যমান সমস্যা আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে। মানুষের জীবনের নিরাপত্তা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। আমরা সরকারকে দৃষ্টি আকর্ষণ করবো যে এদিকে সরকার যেন যথাযথ মনোযোগ দেন, এবং বিশেষ করে সরকার দলীয় কেউ এই সমস্ত অপরাধের দায়িত্ব না নিয়ে অপরাধীদের পাশে না দাঁড়ায়। যদি অপরাধীদের পাশে সরকারি দলের লোকরা দাঁড়ানো শুরু করে, তাহলে এই সমাজ থেকে অপরাধ তারা একেবারেই নষ্ট হবে। তারা যদি সদিচ্ছার পরিচয় দিতে পারে, সমাজটা ভালো হবে, আমরা এটা আশা করতে পারি। আমরা দেখতে চাই যে সমাজ ভালো হবে। আমরা এই ব্যাপারে এখনো দলীয় ফোরামে সেরকম কোনো বড় বিষয়ে আলোচনা করি নাই। আমরা সবগুলা বিষয়ে আলাপ আলোচনা করি, দেশের জন্য কল্যাণ সেই সিদ্ধান্ত। অবস্থা ভালো নেই, এবং এর জন্য ইতিমধ্যে সরকার দলের কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তি এমনকি মন্ত্রী পর্যায়ে থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যেটা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উস্কে দিচ্ছে। এই সমস্ত দায়িত্ব জ্ঞানহীন কাণ্ড কারখানা চলতে থাকলে এই দেশ ভালোর দিকে যাবে কি? দায়িত্ব মূলত সরকারকেই নিতে হবে। আর আমাদের অবস্থান হচ্ছে যে সরকার যদি কোনো ভালো কাজ করে, উদ্যোগ নেয়, অবশ্যই আমাদের সমর্থন পাবেন। কিন্তু সরকার যদি জনগণের ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, এবং আল্লাহর দিনেরও কোনো ব্যাপারে যদি সরকার বিপক্ষে দাঁড়িয়ে যায়, আমরা সেখানে সাথ দিয়ে কথা বলব। আমাদের যে দাবিগুলো ছিল সংস্কার, বিচার, অর্থনৈতিক লুটপাটের বিচার, ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদের কবর রচনা করা, সেই সব কিছুকে তোয়াক্কা না করে যারা সরকার দলে রয়েছে তারা জনগণের বিরুদ্ধে আবার অবস্থান নেওয়ার চেষ্টা করছে। যেদিন শপথ নেওয়া হলো, শপথের প্রথম দিনই আমরা দেখলাম তারা শপথ গ্রহণ করলেন না। সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ না করে গণভোটে গণরায়ের বিরুদ্ধে অবস্থান নিল। যেখানে এই নির্বাচন হয়েছে, গণভোট হয়েছে, গণভোটে যে আদেশ, সে আদেশে স্পষ্টভাবে বলা আছে একই দিনে শপথ নিতে হবে। কিন্তু তারা আওয়ামী লীগের মতোই সংবিধানের দোহাই দিয়ে এই সংস্কার পরিষদের শপথ নেওয়া থেকে বিরত থেকেছে। যদি সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ না নেয়, তাহলে এই জাতীয় সংসদের আসলে এক আনা মূল্যও নাই। কারণ বাংলাদেশের মানুষ আমাদেরকে ভোট দিয়েছে, গণভোটে হায়ের পক্ষে ভোট দিয়েছে সংস্কারের জন্য। এটা শুধু জাতীয় সংসদ হওয়ার জন্য নির্বাচন হয় নাই, এই নির্বাচন হয়েছিল সংস্কার পরিষদ হিসেবে এটাকে কার্যকর করার জন্য। আমরা দ্বিতীয়ত দেখতে পাচ্ছি তারা বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করলো। তারা কোনো কারণ ছাড়াই, কোনো অভিযোগ ছাড়াই ট্রাইব্যুনালের যে প্রসিকিউটর ছিলেন, চিফ প্রসিকিউটর, তাকে সরিয়ে দিলেন। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এবং বিচারে নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। যারা ভিকটিম ছিল, যারা সাক্ষ্য দিয়েছে নিজে উৎসাহ থেকে, তাদেরকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে এবং তারা নানান হুমকির মুখে আছে। ফলে আমরা খুবই সন্দিহান যে বিচার প্রক্রিয়াও সুষ্ঠুভাবে এই সরকারের আমলে হবে কিনা সেটা নিয়ে আমাদের মনে, জনগণের মনে সন্দেহ তৈরি হয়েছে। তৃতীয়ত আমরা দেখছি, আপনারা দেখেছেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে কিভাবে নির্লজ্জভাবে মব তৈরি করে অগণতান্ত্রিকভাবে বাংলাদেশ ব্যাংক থেকে সরিয়ে দিয়ে
একজন ঋণ খেলাপি একজন ব্যবসায়ীকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নির্লজ্জভাবে বসানো হয়েছে। বাংলাদেশে বিগত সময়ে প্রায় 30 লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে, বিদেশে পাচার করা হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তী সরকার নানান ব্যর্থতা এবং সীমাবদ্ধতা সহ এই অন্তর্বর্তী সরকারের গভর্নর চেষ্টা করে যাচ্ছিল সেই লুটপাটের টাকাগুলোকে ফেরত আনার এবং এই লুটপাটের টাকার সাথে যারা জড়িত, এই লুটপাটের সাথে আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সাথে যারা ব্যবসায়ী এবং আমলা রয়েছে তাদেরকে বিচারের আওতায় আনা। কিন্তু আমরা দেখছি সেই বিচার প্রক্রিয়াকে ভণ্ডুল করতে, ঋণ খেলাপিদেরকে আরো সুযোগ সুবিধা করে দিতে, আর্থিক লুটপাটের পথকে প্রশস্ত করতে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংককে দখলের একটা নির্লজ্জ চেষ্টা করলো সরকার দল। অথচ তারা এর আগে বলেছে তারা যখন সরকারে ছিল তারা কখনোই রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ ব্যাংকে গভর্নর বসায়নি। ফলে যারা নির্বাচনের আগে একরকম কথা বলেছে, নির্বাচনের পরে একরকম কথা বলেছে, আমরা নির্বাচনের আগেই জনগণকে এই বিষয়ে সতর্ক করেছি। আমরা জানি জনগণ তাদের বিপক্ষেই ভোট দিয়েছিল। নানান ইঞ্জিনিয়ারিং করে তারা ফলাফলটাকে নিজেদের পক্ষে নিতে সক্ষম হয়েছে। সংসদে পরিকল্পিতভাবে 2/3 সংসদ সদস্য পদ তাদের নিজেদের আওতায় রেখেছে, যাতে তারা নিজেদের মতো আইন এবং বিচার তৈরি করতে পারে।